তো হ্যালো এভরিওয়ান, আমরা তোমাদেরকে যে নিউজগুলো কভার করছিলাম সেই নিউজের মধ্যে বাংলাদেশ থেকে আরেকটা নিউজ কিন্তু রয়েছে। তো বাংলাদেশে যে কনস্টিটিউশনাল যে ডাইলেমা চলছে, অর্থাৎ এই যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে গঠিত হতে চলেছে, এই নিয়ে কি তাদের কনস্টিটিউশনে কোনো রুল আছে বা নেই, এবং কাকে তারা এখন কি প্রাইম মিনিস্টার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের যে ভার কার উপরে দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, যারা আগের ভিডিওগুলো দেখোনি আর সঙ্গে তারা অবশ্যই দেখে নেবে। সঙ্গে সঙ্গে আমরা এই যে যেই নিউজ আমরা আলোচনা করছি তার রিলেটেড যেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এক্সামে আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো দেখো, আমরা কিছুদিন ধরেই দেখছি যে বাংলাদেশে কি বাংলাদেশের আমরা দেখেছি যে বাংলাদেশের যে গভর্নমেন্ট বর্তমানে কিন্তু আর্মির হাতে রয়েছে, অর্থাৎ আর্মি কন্ট্রোল গভর্নমেন্ট রয়েছে, প্রেসিডেন্সিয়াল রুল সেখানে চলছে। কারণ কি, বাংলাদেশে যে পিএম ছিলেন শেখ হাসিনা, তিনি রিজাইন করেছেন এবং তিনি সেখান থেকে ইন্ডিয়াতে কিন্তু পালিয়ে এসেছেন যেখানে, কারণ বাংলাদেশে একটা খুবই প্রোটেস্টের মাধ্যমে খুবই একটা বিশৃঙ্খল বর্তমানে অবস্থা বাংলাদেশের, যেখানে প্রচুর পরিমাণে মানুষের গণহত্যার সঙ্গে এবং মানুষকে পুড়িয়ে এবং মব লিঞ্চিং এর মাধ্যমে প্রচুর পরিমাণ মানুষকে সেখানে কিন্তু বর্তমানে মারা হচ্ছে, যেটাকে একটা প্রোটেস্ট হিসেবে তারা বলছে। এছাড়াও যে গভর্নমেন্টাল যে প্রপার্টি রয়েছে তা সেগুলো ভাঙচুর করা হচ্ছে। অনেক আওয়ামী লীগের যে নেতা রয়েছে তাদের বাড়িঘর কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো আজকে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের এই আনরেস্ট অবস্থায় সেখানকার যে আর্মি চিফ এবং বর্তমানে সেখানকার যে প্রেসিডেন্ট রয়েছেন, সেই প্রেসিডেন্ট কিন্তু সেখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ সেখানে তৈরি করতে চেয়েছেন। তো সেই ইন্টারিম গভর্নমেন্ট যেটা তৈরি করা হয়েছে সেখানে নোবেল প্রাইজ যে লরেট যে আছে অর্থাৎ মোহাম্মদ ইউনূস, তার নাম কিন্তু সেখানে অ্যানাউন্স করা হয়েছে। অর্থাৎ তাকে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্টের ভারটাকে কিন্তু নেওয়ার জন্য প্রেসিডেন্ট যে রয়েছেন সেই প্রেসিডেন্ট কিন্তু তাকে কি করেছে, তাকে রিকোয়েস্ট করেছেন। এবং শুধুমাত্র তাকে নয়, বাংলাদেশের যে ইউথ লিডার রয়েছে অর্থাৎ স্টুডেন্ট লিডার, তারাও কিন্তু মোহাম্মদ ইউনূস এনাকে কি করেছে, এনাকে রিকোয়েস্ট করেছেন যাতে তিনি এই লিডারশিপের রোলটাকে টেক ওভার করে, ঠিক আছে, অর্থাৎ তিনি এটা নেন। এবং সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইউনূসের তরফ থেকেও জানানো হয়েছে যে হ্যাঁ, তিনি বর্তমানে প্যারিস থেকে বাংলাদেশে আসছেন এবং তিনি এই যে ক্ষমতা রয়েছেন সেই ক্ষমতা, অর্থাৎ তিনি বর্তমানে যে পাওয়ার যেটা রয়েছে সেটা টেক ওভার করতে তিনি চলেছেন। এবং কাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু এই সমারোহ করা হবে, অর্থাৎ যেখানে শপথ গ্রহণ করানো হবে ইন্টারিম গভর্নমেন্ট। এবার একটা প্রশ্ন থেকে যায় যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্টটা অ্যাকচুয়ালি কি বাংলাদেশের রুলটা রয়েছে। দেখো, তোমরা এই ছবিতে যাকে দেখছো ইনি হলেন মোহাম্মদ ইউনুস খান। জি, মোহাম্মদ ইউনুস, ঠিক আছে। ইনি হলেন কি, ইনি হলেন বাংলাদেশের একজন নোবেল লরেট বলতে পারো, অর্থাৎ একজন অর্থনীতিবিদ, হ্যাঁ, অর্থনীতিবিদ ইনি। এবার ইনি হলো 2000 যখন 2006 সাল ছিল, সেই 2006 সালে কিন্তু নোবেল শান্তি প্রাইজ পেয়েছেন এবং বাংলাদেশ থেকে ইনি রয়েছেন যিনি নোবেল শান্তি প্রাইজ অর্থাৎ নোবেল পিস প্রাইজ কিন্তু 2006 সালে পেয়েছিলেন। যদিও তিনি কি কারণে পেয়েছিলেন, এই যে যেটা রয়েছে, ঠিক আছে, এই মোহাম্মদ ইউনূস তিনি হলো গ্রামীণ ব্যাংক যেটা রয়েছে সেই গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যে ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট যেটা রয়েছে অর্থাৎ বিলো পোভার্টি মানুষের জন্য, সেই গ্রামীণ ব্যাংকের যে ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য একটা যে এফোর্ট তিনি দেখিয়েছিলেন, সেই কারণেই কিন্তু তাকে নোবেল পিস প্রাইজ এখানে দেওয়া হয়েছে। কত সালে? 2006 সালে, এটা তোমরা মনে রাখবে। এখন বর্তমানে ইনি 84 বছর বয়সী এবং তিনি হলো কি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের ভার নিতে চলেছেন, ঠিক আছে। কারণ কি, আর্মি চিফ যেটা রয়েছে মঙ্গলবারই বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা রয়েছে সেটার কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ এটা নেওয়া হবে। কারণ কি, বাংলাদেশের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে এটাও তোমরা কিন্তু ভালো জানার বিষয়, প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছে? মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রাইম মিনিস্টার কেউ নেই। তিনি হলো কি করেছেন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখনই হলো রিজাইন দিয়েছেন, তারপরে একটা
কোটা সিস্টেম নিয়ে যে প্রবলেম চলছিল সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের কি ওখানে একটা ভায়োলেশন, একটা ভায়োলেন্স দেখা দিয়েছে বাংলাদেশে। তো এখন প্রশ্ন আমাদের যেটা চলে আসে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা রয়েছে সেটা কি বাংলাদেশের কনস্টিটিউশনে আছে এরকম? দেখো, বাংলাদেশের কনস্টিটিউশনে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিন্তু কোনো রকম টার্ম ইউজ করা হয়নি, অর্থাৎ এরকম কোনো রুল বাংলাদেশের গভর্নমেন্টে কিন্তু অর্থাৎ তার কনস্টিটিউশনে নেই। তবে হ্যাঁ, এই সিমিলার, এর সঙ্গে সিমিলার একটা কনস্টিটিউশনে ছিল যেটা হলো কি কেয়ারটেকার গভর্নমেন্ট। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আবার কি হলো? দেখো, কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে বোঝায় যখন কোনো একটা গভর্নমেন্ট ধরো রয়েছে, যখন ধরো কোনো দেশে কোনো জরুরি পরিস্থিতি চলে এলো, সেই সময় কোনো একটা কি হয়, টেম্পোরারি একটা গভর্নমেন্ট তৈরি করা হয়, ঠিক আছে? একটা বলতে পারো ওয়ান টাইপ অফ ইন্টারিম গভর্নমেন্ট এটা, ঠিক আছে? একটা হলো তৈরি করা হয় যাদের কাজ থাকে কি এই গভর্নমেন্টের যত ডিউটি গুলো থাকে সেই ডিউটি গুলো কিন্তু তারা নেভায়, অর্থাৎ যেই আহ, যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট রয়েছে সে কি গভর্নমেন্টের মতোই কাজ করে, কিন্তু কিছু রুল তার সেখানে থাকে যে তারা কি হয় প্রতিদিনই যেগুলো কি কি হচ্ছে সেগুলোর কিন্তু আপডেট দিতে থাকে। সঙ্গে সঙ্গে আরো একটা যেটা, যে তারা কোনো বড় ডিসিশন কিন্তু নিতে পারে না, কোনো বড় ডিসিশন নিতে পারে না। কারণ কি, তারা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ তারা প্রকৃত গভর্নমেন্ট নয়। তো বাংলাদেশে কি 1996 সালে এই কেয়ারটেকার গভর্নমেন্টের এই রুল যেটা রয়েছে, এটা কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু আনা হয়েছিল এবং এইটা হলো প্রথম পাস করা হয়েছিল 1996 সালে, ঠিক আছে? কত, 13th অ্যামেন্ডমেন্ট। কিন্তু কি হয়, এইটা যেটা রয়েছে বর্তমানে যে অ্যামেন্ডমেন্ট যেটা রয়েছে তার চ্যাপ্টার 2 এর এতে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ আর চ্যাপ্টার 4 পর্যন্ত এটা রয়েছে। এখানে কি আর্টিকেল দেখছো তোমরা, 58A, 58B, সি, ডি, ই। এখানে কিন্তু যে এই চিফ অ্যাডভাইজার এবং আদার অ্যাডভাইজার যে কেয়ারটেকার গভর্নমেন্টের তার অ্যাপয়েন্টমেন্টের রুলগুলো লেখা ছিল। কিন্তু একটা কি হয় যে বাংলাদেশে 2011 সালে বাংলা 30শে জুন কিন্তু এইটাকে কি সেখানকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক বলে ঘোষণা করেন, এবং আওয়ামী লীগ যেটা রয়েছে অর্থাৎ শেখ হাসিনার যে দল, তারা কি করে সেটাকে অ্যাব্রোগেট অর্থাৎ সেটাকে বিলুপ্ত করে দেয়। কবে, 2011 সালে এটাকে কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়, অর্থাৎ এই কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা রয়েছে এই রুলটাকেও কিন্তু তারা কি করে, তারা ওইখানে মানে করে দেয়, অ্যাবলিশ করে দেয়। এরপরে কি হয়, এই কেয়ারটেকার গভর্নমেন্ট, কারণ কি, কারণ এটাকে বলা হচ্ছিল যে আনকনস্টিটিউশনাল, ঠিক আছে? এরপরে কি করা হয়, তারা রুল হিসাবে কি আনে যে যখন কোনো একটা গভর্নমেন্ট শেষ হয়ে যাবে সেই গভর্নমেন্ট, ঠিক আছে, 2টো টার্ম পর্যন্ত কোনো জুডিশিয়ারি ছাড়াই কিন্তু তারা ইলেকশন ইলেকশন করতে পারবে। এবং যারা আওয়ামী লীগ কি করা হয়, এই আওয়ামী লীগের গভর্নমেন্ট এটাকে অ্যাবলিশ করে মনে রাখবে কত, জুন 30, 2011 সালে। এবং সঙ্গে সঙ্গে বলা হয় কি যে ইন্টারিম গভর্নমেন্টের মতো, অর্থাৎ কোনো একটা গভর্নমেন্ট যখনই রয়েছে যখন জিতবে তারা কি করবে, অন্য যে গভর্নমেন্ট রয়েছে সে জিতে যাওয়া পার্টিকে তার কি করবে, তার তার যে ক্ষমতা রয়েছে সেটাকে হ্যান্ড ওভার করবে। এটা অর্থাৎ বর্তমান যেরকম রুল সেই অনুযায়ী। কিন্তু বর্তমানে কি হয়েছে, তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের কিন্তু কোন রকম গভর্নমেন্টে কোনো ইলেকশন ছাড়াই তারা কি হয়েছে, তাদের গভর্নমেন্ট কোলাপস করে গেছে। এই কারণে কি একটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তৈরি করা বর্তমানে বাংলাদেশের জন্য দরকার। যদিও তাদের এরকম কোনো কনস্টিটিউশনের রুল নেই, তবুও কি করা হবে, গতকাল না, সরি, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই নিয়ে কিন্তু একটা কি করা হবে, বৃহস্পতিবারে একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হবে, যার হেড করবে ইউনুস, মোহাম্মদ ইউনিস। আর ইনি হলেন একজন নোবেল লরিয়েট, এটা তোমরা মনে রাখবে, একজন নোবেল লরিয়েট, বাংলাদেশে পিস নোবেল পেয়েছিলেন, বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি পিস নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? তো এর পাশাপাশি আমরা কিছু কয়েকটা জিনিস আমাদেরকে কিন্তু যেটা জানতে হবে এক্সাম রিলেটেড, আমরা প্রত্যেকটা ভিডিওর পরে এটা আলোচনা করছি যাতে তোমাদের এই নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে। তো যেটা তোমাদেরকে জানতে হবে সেটা কি, বাংলাদেশ, আমরা কি দেখেছি, বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশে যে ক্যাপিটাল রয়েছে সেটা কি রয়েছে, সেটা হলো ঢাকা, ঠিক আছে?
কারেন্সি কি? কারেন্সি হলো টাকা। হুম? বাংলাদেশ যেটা রয়েছে, বাংলাদেশ হলো 1971 সালে, 1971 সালে 16ই ডিসেম্বর কি হয়েছিল? স্বাধীন হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ তার আগে পর্যন্ত এর নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। অর্থাৎ 16ই ডিসেম্বর 1971 সালে প্রথম বাংলাদেশ স্বাধীন হয়। এবং যখন স্বাধীন হয় এবং 1972 সালে, মনে রাখবে, 1972 সালে 16ই ডিসেম্বর কি করা হয়? প্রথম কনস্টিটিউশন এখানে কিন্তু আনা হয় এই দেশে। এবং প্রথম সেখানকার যে মানে প্রাইম মিনিস্টার ছিলেন, সে কে ছিলেন? সে ছিলেন হলো আহ শেখ মুজিবুর রহমান, অর্থাৎ যাকে বঙ্গবন্ধু বলা হয়। কি বলা হয়? অর্থাৎ শেখ হাসিনা যিনি রয়েছেন, শেখ হাসিনার পিতা, ঠিক আছে? অর্থাৎ বাবা, তিনি বঙ্গবন্ধু, তিনি ছিলেন। তো এছাড়াও তোমাদেরকে যেটা জানতে হবে বাংলাদেশ সম্পর্কে, যে ভারত বাংলাদেশের 5টা স্টেটের সঙ্গে কিন্তু কি করা হয়? তার বর্ডার শেয়ার করে। সেগুলো কি? ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, মিজোরাম, আর আমাদের কি আর একটা যেটা আমাদের থাকে সেটা হলো মেঘালয়। এই কয়টা আমাদের যে কান্ট্রি রয়েছে, মানে স্টেট রয়েছে, এর সঙ্গে প্রায় 4096 কিলোমিটার কি সে বর্ডার শেয়ার করে, যেটা বলতে পারো পৃথিবীর পঞ্চম বৃহত্তম বর্ডার। এবং যেই বর্ডার, যেই রেখাটা রয়েছে ইন্ডিয়ার এবং বাংলাদেশের, সেটার নাম হলো র্যাড ক্লিফ লাইন। কি লাইন? র্যাড ক্লিফ লাইন। তোমরা মনে রাখবে এটার নাম কি? এটার নাম হলো র্যাড ক্লিফ লাইন। কারণ কি? এটা কত সালে? 17ই আগস্ট, ঠিক আছে, 17ই আগস্ট 1947 সালে যে ব্রিটিশ যখন আমাদের এই দেশ যখন 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, আমাদের দেশ ভারতবর্ষ, তারপর 17ই আগস্ট কিন্তু এই রেড ক্লিফ লাইনটাকে আঁকা হয়, সেই জন্য এটাকে, এবং ওই অফিসারের নাম অনুযায়ী এটা রেড ক্লিফ লাইন বলা হয়। তো আজকের এই নিউজের সঙ্গে সঙ্গে আমরা আরো অনেক কিছুই জেনে নিলাম যেগুলো এক্সামে আসার মতো। আর বাংলাদেশের এই নিয়ে যা বর্তমান পরিস্থিতি নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে, কমেন্টে অবশ্যই জানাবে। যে বাংলাদেশে যে গভর্নমেন্ট বর্তমানে তৈরি হতে চলেছে, সেটা বাংলাদেশের জন্য কতটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, নাকি বাংলাদেশ আরো পিছিয়ে যাবে? কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা